গল্প বিয়ে ছাড়াই বউ, লেখক আসিফ আহমেদ। রুমের মধ্যে শুয়ে আছি, এমন সময় মার আগমন। মা কিছু বলবে? হুম্মম, তোর বাবা বলল তোকে টাকা পাঠাবে। ঢাকা দাও, আবার আমাকে কখনো না, আমি যাব না। তোর বাবা বলেছে তো, তোকে যেতেই হবে। আর তোর মতো বাদরকে এখানে রাখা যাবে না, যে কিনের কাজ নেয় কর্ম, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। মা, আমি ওখানে গিয়ে কি করব? কি খাবো, কোথায় থাকবো? এমন সময় বাবার আগমন। কেন চাকরি করবি? আমার এক বন্ধু আছে, তার সাথে কথা বলেছি, তার কোম্পানিতে তুই চাকরি করবি। আর হে, ওখানে কোনো একটা বাসা ভাড়া নিয়ে থাকবি। রেডি হয়ে থাকিস, আজ রাতের গাড়িতে ঢাকা যাচ্ছি, সেই বলে বাবা চলে গেল। মা, আমি ঢাকায় যাব না, বাবাকে তুমি বলো। আমি কিছু বলতে পারবো না, তোর বাবা যা বলেছে তাই কর। আর ওঠে ফ্রেশ হয়ে নাশতা খেতে আয়, এই বলে মাও চলে গেল। দূর, আমার কথা তাদের কাছে কোনো দামি নাই। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এই ফাঁকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আসিফ, মা বাবার একমাত্র সন্তান, সদ্য পড়াশোনা শেষ করলাম। এই সময় বলছে আমাকে নাকি চাকরি করতে হবে। আপনারাই বলেন, আমার মতো একটা বাচ্চা পোলাপাইন চাকরি করতে পারবে? এমন সময় মার ডাক। কি রে হলো? হম্মম, আসি। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। মা, নাস্তা দাও। হুম্মম, এই নে। তারপর আমি নাস্তা করে বেরিয়ে পড়লাম আড্ডা দিতে। হেলো ছানি, কোথায় তোরা? এই তো মানিক মামার চায়ের দোকানে। তোরা থাক, আমি আসি, এই বলে ফোনটা কেটে দিয়ে আমি মানিক মামার চায়ের দোকানে গেলাম। কিরে মামা, মুড অফ কেন? রাব্বি, আর বলিস না, আমাকে আজকে রাতে ঢাকা যেতে হবে চাকরি করতে, বাবার বন্ধুর কোম্পানিতে। তো ভালো কথা। আর কতদিন এভাবে চলবো আমরা? কোনো কাজ করা দরকার। তোরাও বলছিস এ কথা। তারপর আড্ডা দিতে দিতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি। তো মামা উঠে যাক, অনেক তো আড্ডা দেওয়া হলো। আমি হুম্মম, হুম্মম, ভালো থাকিস তোরা, দেখা তো আর হবে না, ফোনে কথা হবে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো মার ডাকে। এই আসিফ, ওঠ, আর কত ঘুমাবি? হুম্মম, উঠতেছি মানে ওঠ। গাড়ি ছাড়ার আর 1 ঘন্টা বাকি, আর তুই এভাবে পরে ঘুমাচ্ছিস? ওঠ। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম, ওখানে লাগালাম 30 মিনিট, যেন যাওয়া না লাগে। ফ্রেশ হয়ে এসে, মা খাবার দাও, এই নে খা। আমি খেতে থাকলাম। এমন সময় মা, কিরে তুই এরকম ভাত নাড়াচাড়া করছিস কেন? তোকে খেতে হবে না, এই বলে ভাতের প্লেটটা নিয়ে নিল। মা, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ? হম্মম, তাড়িয়ে দিচ্ছি। এই নে বেগ, চল, আর মাত্র 20 মিনিট আছে। তারপর আর কি, চলাম বাসস্থানে। 10 মিনিট পর চলে এলাম। আমাদের বাসা থেকে বাসস্থান 10 মিনিটের পথ। এই নে টিকিট, আর ভালোভাবে থাকিস, ওখানে কোনো বান্ধারামি করিস না বাবা। ভালোভাবে থাকিস বাবা। মা, মা, আমাকে ছেড়ে থাকতে পারবে তোমরা? আর নিকামও করিস না। যা বাবা, ডসটা দিয়ে আর কাজ হলো না, সেই যেতেই হলো। তারপর বাবা মার কাছ থেকে বিদায় নিলাম। গাড়িও ছেড়ে দিল। গাড়ি তার আপন গতিতে চলতে শুরু করলো। আমার ছিটটা জানালার পাশে হওয়ায় আমি বাইরে তাকিয়ে আছি। যদিও রাতের অন্ধকারে কিছু দেখা যায় না। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়ালই নাই। ঘুম ভাঙলো পাশের সিটের এক মধ্যবয়স্ক লোকের ডাকে। এই যে ওঠেন, খাবারের জন্য গাড়ি থামিয়েছে। হুম্মম, আমি উঠে চলে গেলাম খাবার খেতে। খাওয়া দাওয়া করে আবার গাড়ি চলতে শুরু করলো। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো গাড়ির শব্দে। ভায়া, এখন আমরা কোথায়? পাশের সিটের লোকটিকে। এই তো গাবতলী। আপনি কোথায় যাবেন? ফার্মগেট। আর কতক্ষণ লাগবে? লাগবে 30 মিনিটের মতো। আপনি ঢাকায় এই প্রথম আসলেন নাকি? হুম্মম। ওনার সাথে কথা বলতে বলতে চলে আসলাম গন্তব্যে। এই মামা যাবে ঠিকানাটা দেখিয়ে। হুম্মম, যাব। তারপর চলে আসলাম গন্তব্য।
মামা ভাড়া কত? মামার ভাড়া পেড করে। এটা কি আসলাম সাহেবের? হে কেন? আমি গ্রাম থেকে এসেছি, ওনার বন্ধুর ছেলে। ও আচ্ছা, আপনি এখানে থাকেন, আমি স্যারকে জিজ্ঞেস করে আসি। কিছুক্ষণ পর দারোয়ান চাচা এসে, স্যার আপনাকে যেতে বলল। তারপর আমি ভিতরে গিয়ে, আসতে পারি স্যার? আরে বাবা আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে স্যার ডাকছো কেন? তুমি আমাকে আঙ্কেল ডাকবা। তোমার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, দুজনে একসাথে পড়াশোনা করছিলাম। তা তুমি খাওয়া করছো? হে আসার সময় পাশের একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসলাম। তা কাল থেকে জয়েন করব। হেও কাল থেকে জয়েন করবা? তা আঙ্কেল আসি। আসি মানে কোথায় থাকবা? কোনো একটা বাসা ম্যানেজ করে নিতে পারবো। এই বলে চলে আসলাম। খুব তো জ্বর গোলাই বলে আসলাম বাসা ম্যানেজ করে নিতে পারবো। এখন বাসা কোথায় পাবো? সারাদিন বাসা খুঁজলাম, কেউ বেচেলার ভাড়া দিতে চায় না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় দেখি একটা বাসা ভাড়া দিবে, তাই এই যে চাচা, এই বাসাটা কি ভাড়া দিবেন? হে কেন? চাচা বাসা ভাড়া লাগবে। ও তা কে কে আছে পরিবারে? আসলে চাচা, আমি বেচেলার কথাটা বলতে যাব, এমন সময় পিছন থেকে একটি মেয়েলি কণ্ঠে, আমি ওর ওয়াইফ। আসলে আমরা গ্রাম থেকে এসেছি। আমার তো চোখ উপরে উঠে গেল। এই মেয়ে বলে কি? এমন সময় মেয়েটি আমায় চোখ মারলো। এটা মেয়ে নাকি অন্য কিছু? তা তোমরা আজ থেকে থাকবা নাকি বাড়িওয়ালা? জি চাচা। মেয়েটি, আমি তো শুধু তার কাণ্ড কীর্তিগুলো দেখছিলাম, কিছুই বলতে পারছি না এমন সময়। আমি ওর ওয়াইফ। আসলো রাস্তায় আমাদের দুজনের ঝগড়া করি, তাই ও আমাকে ছেড়ে চলে আসে। আমি তো বেকব্দ হয়ে গেছি আর তার দিকে চেয়ে আছি, কিছুই বলতে পারছি না। তা তোমরা কি আজ থেকে থাকবা বাড়িওয়ালা? জি আঙ্কেল। মেয়েটি, এই নাও চাবি, আর ওপরের 3 তলায় তোমরা থাকবা কেমন? আমি একটু বাজার যাব, পরে তোমাদের সাথে কথা বলবো বাড়িওয়ালা। জি আঙ্কেল। ওগো চলো, আর কত রাগ করে থাকবা? আমাকে উদ্দেশ্য করে মেয়েটি। আরে বাবা, সংসার করতে গেলে একটু একটু ঝগড়া হবে, এ নিয়ে রাগ করে থাকতে নাই। যাও রুমে যাও, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও বাড়িওয়ালা। জি আঙ্কেল। আমি। তারপর বাড়িওয়ালা বাজারে চলে গেল আর আমরা রুমের উদ্দেশ্যে। মেয়েটি আগে যাচ্ছে আর আমি পিছনে। যে রুমের তালা খুলে ভিতরে যাওয়া মাত্রই, এই মেয়ে, আমি তোমার হাজবেন্ড লাগি, আর আমাকে তোমার ঝগড়াটা মনে হয় হুমম। আমি। বাবু রাগ করছো কেন? আসলে সারাদিন বাসা খুঁজলাম, কোথাও পেলাম না, তাই তোমাকে দেখলাম বাসা খুঁজতেছো, তাই চললাম তোমার পিছু হয়ে গেল মেনেস। বাবু রাগ করে থাকে না, যাও ফ্রেশ হয়ে এসো। আমার গাল টানতে টানতে, এই মেয়েই আমার গাল টানবা না বলে দিলুম, আমার এইসব সহ্য হয় না, যত সব। এই বলে বেগটা রেখে চলে এলাম বেলকুনিতে আর পুরো রুমটা দেখতে। আসলে বাড়িটা অনেক সুন্দর, সামনে একটা ছোট্ট বাগান আছে আর রুমগুলো অনেক সুন্দর। বাড়িওয়ালার সাথে কথা বলে যা দেখলাম, তিনিও অনেক ভালো মানুষ। আর সব থেকে বেশি ভালো হচ্ছে মেয়েটি। আসলে ওর সাথে যেমনই ভাবে কথা বলি না কেন, ও দেখতে কিন্তু সেই। যদি কবি হতাম তাহলে তার রূপের বর্ণনা দিতাম, তবুও বলি, শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। চুলগুলো খোলা ছিল, আর তার চেয়ে বড় কথা হচ্ছে তার ঠোঁটের নিচের তিলটা তার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে। পাঠকরা অনেক কিছুই তো শুনলেন, এসব আবার ওকে বলিয়েন না যে আমি ও তারিফ করছি। আর হে, এখন পর্যন্ত ওর নামটাই তো জানা হলো না আপনাদের, আর কি বলি। কি হলো, কার সাথে কথা বলছো? হঠাৎ করে পেছন থেকে মেয়েটি। কেন আমি কার সাথে কথা বলি না বলি সেটা কি তোমাকে বলতে হবে? একটু রাগী ভাবে আমি। এই তুমি এত সব সময় রাগ করে কথা বলো কেন হুমম? মেয়েটি, আমি বেলকুনি থেকে চলে যাচ্ছিলাম পিছন থেকে। আমি আর হা, তানিমা জান্নাত আর হা। কিছু না বলে চলে আসলাম। এসে দেখে আমি অবাক, কারণ আমার সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে। আসলেই মেয়েটি অনেক ভালো। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আরহা বিছানায় বসে আছে। আমায় কি বলবে মনে হয়?
আমি রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য বের হচ্ছি এমন সময়, এই নাও আরহা। এটা কি? আমি। প্রেমপত্র? আরহা, মানে আমি? কিছু না আরহা। আমি কাগজটা দেখে, এটা তো বাজারের লিস। এটা দিয়ে আমি কি করব? আমি। এগুলো নিয়ে আসবা আরহা। কি হহ, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো বাজার আমি করব, আমার কি টাকা বেশি হয়েছে? আমি। ও কিছু বলতে যাবে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আরহা যে দরজা খুলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আসেন, ভিতরে আসেন। আরহা, ওয়ালাইকুম আসসালাম। বাড়িওয়ালা আঙ্কেল ভিতরে আসে বসেন। হুম মম। তারপর তিনি এসে বসলেন। হম মম। তা তোমাদের বাসাটা কেমন লাগলো? জি আঙ্কেল, ভালো। দুজন একসাথে? তা বাবা, তোমার হাতে ওটা কি? আমাকে উদ্দেশ্য করে। জি আঙ্কেল, বাজারের লিস্ট। বাজার করতে হবে রাতের খাওয়ার জন্য। আমি। রাতে রান্না করতে হবে না। রাতে তোমরা আমার বাসায় খাবে কেমন? কিন্তু দুজনে। কোনো কিন্তু নয়। আজ তোমরা আমার মেহমান, কাল থেকে না হয় রান্না করবা কেমন? হুম মম। তারপর তিনি চলে গেলেন, আমিও বাজারে চলে গেলাম। আমিও বাজার করতে চলে গেলাম। বাজার করে এসে দেখি আরহা নেয়। কোথায় গেল মেয়েটা? তাই বাজারগুলো রেখে রুমে এসে দেখি আরহা শুয়ে আছে। হয়তো সারাদিন পরিশ্রম করার কারণে আর না খেয়ে থাকার কারণে শরীর খারাপ লাগছে। তাই নিচের একটা দোকান থেকে কিছু নাস্তা নিয়ে চলে এলাম রুমে। আরহাই, আরহা ওঠো। কি? ওহে, চলে এসেছ? আসলে একটু খারাপ লাগছিল তাই। যাও ফ্রেশ হয়ে এসো, আমি বাজারগুলো গুছিয়ে রেখে এসি। তোমার গুছাতে হবে না, আমি গুছিয়ে রেখেছি। আর এখানে নাস্তা আছে, খেয়ে নাও। এই বলে চলে এলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আরহা খাবার নিয়ে বসে আছে। কি ব্যাপার, তুমি খাওনি? আমি। তুমি খাবে না আরহা? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তুমি খেয়ে নাও। আমি। বাড়িতে একটা ফোন দেওয়া দরকার। হ্যালো বাবা। আমি। হে বাবা, বাসা পেয়েছিস? বাবা। হে, পেয়েছি। কেমন আছো বাবা? মা কেমন আছে? ভালো আছি। তোর মাও ভালো আছে? তোর মার সাথে কথা বলবি? দাও। বাবা, কেমন আছিস? ভালো। তুমি? ভালো। তা কি করছিস? খাওয়া করছিস তো? হে, বাইরে থেকে খেয়ে এসেছি। মা বাবার সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে পিছনে ফিরে দেখি আরহা। পরিবারে কে কে আছে? আরহা, মা, বাবা আর আমি। তোমার? আমি। মা নেই, বাবা আছে। আমার বয়স যখন 7 বছর, আধো আধো বুঝতে শিখেছি, তখন মা মারা যায়। আমার যদি কষ্ট না হয় তাই বাবা আবার বিয়ে করলো। সৎ মা আমায়, বাবা যখন বাসায় থাকতো তখন আদর করতো, যখন বাবা অফিসে চলে যেত তখন আমার সাথে দুর্ব্যবহার করতো। বাসার সব কাজ আমাকে দিয়ে করাতো। তাও আমি বাবাকে কিছু বলিনি, তিনি শুনলে অনেক কষ্ট পাবেন। আস্তে আস্তে কি করে যেন বাবা জেনে গেল মা আমার সাথে এরকম করে। বাবা মাকে অনেক মারে। বেরো করে দিতে চেয়েছিল, কিন্তু আমি দেয়নি, বাবাকে বুঝিয়ে মাকে রাখি। তারপর মা আমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করত। তখন বাবাও আর কিছু বলতে পারত না। এভাবে চলতে চলতে আমি ইন্টারমিডিয়েট শেষ করলাম। অমনি মার এক ভাগ্নের সাথে বিয়ে ঠিক করলো। শুনছিলাম ছেলেটা ভালো না, তাই বিয়ের দিন পালিয়ে আসি, বাবা সাহায্য করে। বাবা বলেন দূরে কোথাও চলে যেতে। দুদিন এক বান্ধবীর বাসায় থাকি, তারপর চলে আসি ঢাকা। এখানে খুব সুন্দর চলছিল, পড়াশোনা করছিলাম। বাবা লুকিয়ে লুকিয়ে টাকা পাঠাতো। কিন্তু একদিন এক বান্ধবী বাসায় নোট নিতে যায়। সেখান থেকে ফিরতে অনেক দেরি হয়, তাই হোটেল থেকে বের করে দেয়। তারপর তো এখানে। আরহা কথাগুলো বলতে বলতে কান্না করছিল। আমি কি বলে সান্ত্বনা দিব নিজেও জানি না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। আরহা গিয়ে দরজা খুলে, আপনাদের সার যেতে বলল দারোয়ান। আচ্ছা যান, আমরা আসছি। আরহা, বাড়িওয়ালা চাচা খবর পাঠিয়েছে খেতে যেতে। আরহা,
হুম্মম চলো। আমি তারপর খাওয়া দাওয়া করে এসে যখন শুতে যাব তখনই হলো একটা হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠলো আর তাড়াহুড়ো করে দরজাটা খুলতে গেল। আসলে মেয়েটার মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে যা দেখে বোঝা যায় না। কিছু কিছু মানুষ আছে যারা সারাদিন সবার মাঝে হাসি খুশি থাকে, কিন্তু তার মাঝে কতগুলো পাহাড় সমান কষ্ট লুকিয়ে আছে তা কেউ জানে না, শুধু জানে তার বালিশটা। কি ভাবছো? আর কিছু না। কে এসেছে? আমি। বাড়িওয়ালা আঙ্কেল দারোয়ান চাচাকে দিয়ে খবর পাঠিয়েছে, খেতে যেতে বললো। আর ও, তুমি রেডি হও, আমি বাইরে অপেক্ষা করছি। আমি। হুম্মম। আর আমি বাইরে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর। চলো। আর হুম্মম। তুমি এত অল্প সময় রেডি হয়ে চলে এলে যে। আমি। মানে? আর না মানে বন্ধু কাছে সুন্দর মেয়েরা নাকি একবার সারতে গেলে অনেক সময় লাগে, কিন্তু তুমি এত অল্প সময় চলে আসলা তাই। আমি। হুম্মম। আসলে আমার তেমন সারতে সময় লাগে না। আর তোমাকে এমনিতেই পরীর মতো লাগে সাজলে তো, মনে মনে আমি কিছু বললে। আর ককয় না তো। আমি। হুম্মম। তা বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে যাবে? আর ওহে। তারপর আমি কলিং বেল বাজালাম, কিছুক্ষণ পর একটি মহিলা এসে দরজা খুলল। উনি নিশ্চয় বাড়িওয়ালি। আসসালামু আলাইকুম আন্টি। আমি। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, ভিতরে আসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তারপর তাদের সাথে আর কিছুক্ষণ গল্প করে সবাই একসাথে ডিনার করে চলে আসলাম। শোয়ার সময় হলো একটা সমস্যা। একটা মাত্র বিছানা, ভাগ্যে ক্রমে ছোপার ছেটো নেয়। এখন ও আমার দিকে দেখছে, আমি ওর দিকে, তাই আমি নিয়তি ভেঙে তুমি উপরে ঘুমাও, আমি বরঞ্চ নিচে ঘুমাই। আমি। না না, তুমি বরঞ্চ উপরে ঘুমাও, আমি নিচে শুতে পারবো। আর না থাক, তুমি উপরে শো। আমি। থাক, কাউকে নিচে শুতে হবে না, দুজনেই উপরে শুব। এই যে কোলবালিশ, তুমি কোলবালিশের ওপাশে শুবা, আমি এপাশে। ওকে। আর হুম্মম। আমি। তারপর শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। নতুন জায়গা, তার উপরে একটি মেয়ে, এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেয়। হঠাৎ কারো ডাকে, এই ওঠো ওঠো, আর কত ঘুমাবে? আর এমহ আর একটু পর। আমি। কি ব্যাপার, বিছানা ভেজা কেন? আর কয় কয় তাড়াতাড়ি উঠে। তাই তো। আমি। এই তুমি আবার এটি করো নাকি বিছানায়? আর এই মেয়ে, তুমি পাগল টাগল হয়েছ নাকি? রাগ দেখিয়ে আমি। হঠাৎ দেখি আর বিছানার নিচ থেকে গ্লাস বের করলো আর মুচকি মুচকি হাসছে। আমি তো অবাক। কি অবাক হলে? এরকম আরো অনেক টিপছ আমার কাছে আছে। তুমি যখন আমার কথা শুনবে না তখন এগুলো পোক করবো কেমন? সেই কখন থেকে ডাকছি, তোমার ওঠার নামই নাই। আর আমি রেগে চলে গেলাম ফ্রেশ হতে, আমাকে বোকা বানাও। হম। কি গো, ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আর তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা খেতে। নাস্তা খেয়ে চলে এলাম রুমে। আর অনেক প্রশ্ন করছিল, আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ খেয়ে চলে এলাম। রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য, কিছুক্ষণ পর আর এলো। আমি টাড়ায় বাঁধতে পারছিলাম না, হঠাৎ আর এসে টাড়ায় বেঁধে দিচ্ছিল। আর আমার এতটা কাছে এসেছে যে ওর চুলের গন্ধ আমাকে মুগ্ধ করে দিচ্ছে। মেয়েদের চুলের গন্ধ যে কোনো ছেলেকে পাগল করে দেবে। আর টাড়ায় বেঁধে চলে গেল, বেশ বুঝতে পারলাম ও মন খারাপ করে আছে। তখন ওর সাথে কথা বলিনি বলে আমি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি, এমন সময় আর একটা টিফিন বাটি আমার সামনে দিল। আমি নিয়ে। আর সরি। আমি। সরি তো। আমি জানি তুমি কিছু খাওনি, প্লিজ কিছু খেয়ে নিও। আমি। হুম্মম। আর তুমি আজ কলেজ যাবে না? আমি। না, কাল থেকে যাব। আর ও আচ্ছা, যায় ভালোভাবে থেকেও। তোমার নাম্বারটা দাও তো। নাও। তারপর নাম্বার দিয়ে চলে এলাম অফিসে। আঙ্কেল সবার সাথে পরিচয় করিয়ে দিল, আমার কাজ বুঝিয়ে দিল। আজ প্রথম দিন, তাই কাজে তেমন চাপ নেই।
বসে বসে টুকটাক কাজ করছিলাম, এদিকে লাঞ্চের সময় হয়ে গেল। তাই লাঞ্চ করতে করতে যাবো এমন সময় ফোনটা বেজে উঠলো একটা অচেনা নাম্বার থেকে। কিন্তু এই সময় আমাকে ফোন দেবে কে এসব ভাবছি, হঠাৎ ফোনটা কেটে গেল। এবার ফোন দিল তাই ধরলাম। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? আরহা। কণ্ঠটা শুনেই বুঝতে পারলাম এটা আরহা। আসলে এই সময় আবার কে ফোন দিবে অচেনা নাম্বার থেকে, তাই ধরছিলাম না। আমি কেন ফোন দেওয়ার মতো কে নেয়? আরহা মানে আমি মানে প্রেমিকা আরোহ। আরে না, ছোটবেলা থেকে আমার এইসবের প্রতি আকৃষ্ট ছিলাম না। বন্ধুরা প্রেম করতো, আবার ছেঁকা খেত আর কান্না করতো, আমি ওদের এইসব দেখে খালি হাসতাম, খুব মজা নিতাম। ওরা বলতো আমি নাকি প্রেমে করে বিয়ে করব। আমি ওদের সাথে বাজি ধরেছিলাম আমি প্রেম করব না, মা বাবার পছন্দে বিয়ে করব। আমি ও আরহা। কিন্তু এখন মনে হচ্ছে কেউ একজনের প্রেমে পড়ে যাচ্ছে। মনে মনে আমি কিছু বললে গুনগুন করে আরহা। কয় না তো। আমি আরোহার সাথে আর কিছুক্ষণ কথা বলে তারপর লাঞ্চ করে আবার কাজ করা শুরু করলাম। বাচ্চায় ছুটি দিল, বাসায় চলে আসলাম। আরোহার সাথে মাঝে মাঝে রাগ অভিমান দুষ্টুমি করে চলে গেল 2 মাস। অফিসে বসে ভাবছি এই 2 মাসে মেয়েটা অনেকটা জুড়ে রয়েছে আমার। সকালে ঘুম থেকে তুলে দেয়, দুপুরে লাঞ্চ করছি কি না খোঁজ নেয়, মেয়েটা আমায় খুব কেয়ার করে। আমিও আরোহার প্রতি খুব দুর্বল হয়ে পড়ছি, বুঝতে পারছি আরহাকে ভালোবেসে ফেলেছি। বন্ধুদের খুব বলতাম কখনো প্রেম করব না, কিন্তু তা আর হলো না। আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, পাগলিটাকে নিয়ে ঘুরতে যাব, তাই বাসায় চলে আসলাম। কিন্তু বাসায় এসে দেখি তালা মারা। কি ব্যাপার, আরহা এখনো বাসায় ফিরেনি। ওর কলেজ ছুটি দেয় 4টা, এখন বাজে 6টা। কলেজ থেকে আসতে সময় লাগে 20 মিনিট। ও এখন কোথায় গেল? ফোন দিচ্ছি, ফোনও বন্ধ। তাই নিচে গেলাম দারোয়ান চাচাকে জিজ্ঞেস করতে। চাচা রুম তালা মারা, আরহা বাসায় আসেনি। আমি না বাবা, বৌমা তো সেই সকালে বের হয়েছে, তুমি চলে যাবার কিছুক্ষণ পর। বৌমা তো অনেক আগে চলে আসে, আর এখনো আসছে না কেন? আমিও তা ভাবছি। দারোয়ান চাচা ও আমি চলে আসলাম রুমে। আমার কাছে আরেকটা চাবি আছে, সেটা দিয়ে খুলে ভিতরে চলে আসলাম। ব্যাগটা রেখে বেরিয়ে পড়লাম আরহাকে খুঁজতে। ও একটা বান্ধবীর নাম্বার আছে, তাই তাকে ফোন দিলাম। হ্যালো মিম। আসসালামু আলাইকুম ভাইয়া। মিম ওয়ালাইকুম আসসালাম। মিম তোমার বাসায় কি আরহা গেছে? আমি না তো ভাইয়া, আরহা আসেনি। কেন, আরহা বাসায় নেয়? মিম না, অফিস থেকে বাসায় এসে দেখি আরহা বাসায় নেয়। আমি ও আরহাকে খুঁজতে থাকলাম এই ব্যস্ত শহরে, কোথায় খুঁজে পাবো তাকে? ওর যেহেতু চেনা পরিচিত জায়গা ছিল সবখানে খুঁজলাম, কোথাও পেলাম না। রাত বাজে 11টা, কোথায় পাবো তাকে? হঠাৎ ফোনটা বেজে উঠলো, দেখি দারোয়ান চাচা ফোন দিছে। হে চাচা বলেন। আমি বাবা বৌমা এই মাত্র বাসায় আসলো। তারপর তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় আরহা। আরহা আমি কি হয়েছে? কোথায় গেছিলে আর তোমার ফোন বন্ধ কেন? জানো আমি তোমায় কত জায়গায় খুঁজেছি, কোথাও তুমি নেই। আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কাকে ধরতো, কাকে দায়ী করতো? আমি সবার কাছে কি বলতাম? তোমার মাথায় বুদ্ধি বলে কিছু নেই। ওর সাথে রাগ দেখিয়ে চলে আসলাম বেলকুনিতে। খুব রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল ওকে। বেলকুনিতে দাঁড়িয়ে আছি আর ভাবছি ওকে এতটা রাগ না দেখালেও পারতাম, হয়তো ও কোনো কাজে গেছিল। আর রাগ দেখাবো বা নাই কেন, ওর ফোন বন্ধ, ওকে কত জায়গায় খুঁজেছি। হঠাৎ পিছন থেকে সরি, আসলে সামনে পরীক্ষা, তাই স্যারের বাসায় সাজেশন আনতে গেছিলাম, কিন্তু ম্যাডাম আসতে দিতেছিল না, বলেছিল তাদের সাথে ডিনার করতে যেতে। চলে আসতে চেয়েছিলাম কিন্তু অনেক জড়াজড়ি করলো, তাই ডিনার করে আসতে আসতে অনেক রাত হয়ে গেল। বুঝতে পারিনি তুমি এতটা টেনশন করবে, কান্না করে বলল আরহা। আসলে তোমাকে এতটা রাগ দেখানো ঠিক হয়নি, তোমার কথাটা শোনার দরকার ছিল। সরি। আসলে বাসায় এসে দেখি তুমি নাই। চাচাকে জিজ্ঞেস করলাম তুমি আসনি, সব জায়গায় খোঁজ করলাম, কোথাও তুমি নাই, খুব টেনশন হচ্ছিল। সরি তোমাকে এতটা রাগ দেখানোর জন্য। আমি তারপর আরো কিছু দিন কেটে গেল। এখন আরহা আমাকে না বলে কোথাও যায় না, খুব ভালোই কাটছে দিনগুলো। আমার খুব কেয়ার করে। আমিও মনে মনে এমন একটা মেয়ে চেয়েছিলাম যে আমাকে খুব ভালোবাসবে। বেলকুনিতে দাঁড়িয়ে ভাবছি হঠাৎ করে। কি ব্যাপার, কি ভাবছো আরহা? কই কিছু না তো।
তুমি কখন এলে? আমি এই তো একটু আগে। দেখলাম তুমি কি যেন ভাবছো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। আর হ্যাঁ, এই না না, এখন কফি খাবো না, কাল সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, কাল থেকে ছাড় আর আসবে না, সারের মেয়ে আসবে, তাই ঘুমিয়ে পড়বো। তুমি খেলে নিয়ে আসো। আমি ও না, আমি খাবো না। আচ্ছা চলো শুয়ে পড়ি। আর হ্যাঁ, চলো। তারপর আমরা রুমে চলে আসলাম। রুমে এসে ও বিছানায় শুয়ে পড়লো আর আমি নিচে শুয়ে আছি। নিচে রুমটা জোছনার আলোয় আলোকিত হয়ে আছে, জানালা দিয়ে প্রবেশ করছে সেই আলো। আরহা মনে হয় ঘুমিয়ে পড়েছে, বোঝা যাচ্ছে। এই সব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতেই পারিনি। সকালে আরোহার ডাকে ঘুম ভাঙলো। এই ওঠো না। আরহা হুম্মম উঠতেছি একটু পর। আমি একটু পর মানে 8:48 বাজে। আজ না তোমার নতুন মেম আসবে। কি কয়টা বাজে? লাফ দিয়ে ওঠে। আরো আগে ডাকতে পারোনি? আমি সেই কখন থেকে ডাকছি, তোমার ওঠার নামই নেয়। আরহা দেখি সরো। তারপর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হঠাৎ আরহা ই ই দাঁড়াও, কিছু খেয়ে যাও। আরহা তুমি খেয়ে নিও, আমি ওখানের কোনো এক হোটেল থেকে খেয়ে নেব। এই বলে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। বসে আছি রিকশায়, রাস্তায় খুব জ্যাম। বুঝেছি আজ আমি বিপদে পড়েছি, তাই এই অবস্থা। যে জ্যাম লেগেছে মনে হয় না 2-3 ঘন্টায় ছাড়বে, তাই মামার ভাড়াটা দিয়ে হাঁটা শুরু করলাম। আজ নতুন ম্যাডাম আসবে, আজই লেট। চলে এলাম অফিসে 40 মিনিট লেট। এসে দেখি সবাই কাজে মনোযোগ, মনে হয় ম্যাডাম এখনো আসেনি, রাস্তায় যেও জ্যাম। তারপর আমি চলে গেলাম আমার রুমে, একটু রেস্ট নিয়ে কাজ করতে শুরু করলাম। কাজ করছি, হঠাৎ হেলো। সামনে তাকিয়ে দেখি একটি মেয়ে। আমি সানজিদা আফরিন নেহা। অচেনা মেয়েটি তো। আর আপনি কি এই অফিসে চাকরি করেন? আগে তো কখনো দেখিনি। আমি না, অচেনা মেয়েটি। তাহলে ঢুকেছেন কেন? আর কারো রুমে ঢুকতে গেলে যে পারমিশন নিতে হয় সেটা কি জানেন? দেখে তো মনে হয় ভদ্র ঘরের মেয়ে। আমি সরি স্যার, অচেনা মেয়েটি। কিসের সরি? আর আপনাকে ঢুকতে দিয়েছে কে? দারোয়ান। দারোয়ান? আমি প্লিজ স্যার, দারোয়ানকে ডাকবেন না, আমি চলে যাচ্ছি। অচেনা মেয়েটি। তারপর মেয়েটি চলে গেল। কি মেয়েরে বাবা বলা নাই কয়া নাই, হুট করে রুমে ঢুকে পড়লো। তারপর আমি আবার কাজে মনোযোগ দিলাম। কাজ করছি এমন সময় আসতে পারি স্যার? পিয়ন চাচা। আরে চাচা আসো। আর তোমাকে না বলেছি আমাকে স্যার না ডাকতে? আমি তোমার ছেলের মতো, সো তুমি আমায় নাম ধরে ডাকবা কেমন? আর কিছু বলবে? ম্যাডাম তোমায় ডেকেছে যেতে বললো। পিয়ন চাচা। ম্যাডাম কখন এসেছে? আমি অনেকক্ষণে চাচা। ও। তারপর আমি চলে গেলাম ম্যাডামের রুমে। এসে দেখি ম্যাডাম উল্টো পাশ করে ঘুরে আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। মিস্টার আসিফ কারো রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটা কি জানেন না ম্যাডাম? সরি ম্যাডাম। আমি কিসের সরি? ম্যাডাম আসলে ম্যাডাম আপনার বাবা থাকতে আমাকে কখনো পারমিশন নিয়ে ঢুকতে হতো না, তাই আমি মিস্টার আসিফ রাগান্বিতভাবে যেই আমার দিকে ঘুরেছে আমি তো অবাক। আসসালামু আলাইকুম ম্যাডাম। আমি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। মিস্টার আসিফ কারো রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় সেটা কি জানেন না ম্যাডাম? সরি ম্যাডাম। আমি কিসের সরি? ম্যাডাম আসলে ম্যাডাম আপনার বাবা থাকতে আমাকে কখনো পারমিশন নিয়ে ঢুকতে হতো না, তাই আমি মিস্টার আসিফ রাগিনীতভাবে যেই আমার দিকে ঘুরেছে আমি তো অবাক, কারণ আসামে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যাকে আমি কিছুক্ষণ আগে বকা দিয়েছিলাম। আপনি? আমি হুম্মম। আমি মিস্টার আসিফ। মেয়েটি? ও সরি, এখনো মেয়েটি মেয়েটি করছি। ও তো এখন আমার ম্যাডাম। আসলে ম্যাডাম আমি বুঝতে পারিনি, সরি সরি ম্যাডাম। আমি
মম, ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে ম্যাডাম। কি শর্ত ম্যাডাম? আমি আজ না অন্যদিন বলবো। আর মিস্টার আসিফ, এটা আপনার বাসা না, যখন ইচ্ছে হবে আসবেন আর যখন ইচ্ছে হবে চলে যাবেন। এটা একটা অফিস শোয়ের কিছু নিয়ম আছে ম্যাডাম। আসলে ম্যাডাম, এই মানে হয়েছে কি, তুতলাতে তুতলাতে আমাকে থামিয়ে দিয়ে ম্যাডাম। আমি কোনো ইয়ে মানে টানে শুনতে চাই না। যান আমার সেক্রেটারিকে গিয়ে দেখেন, রাগিনীত ভাবে আমাকে বলল ম্যাডাম। আসলে ম্যাডাম, আমি আপনার সেক্রেটারি। আমি কি হমম একটা মুচকি হাসি দিল, যে হাসিটার মাঝে কিছু একটা খুঁজে পেলাম। যান গিয়ে কাজ করেন, আমার যখন দরকার পড়বে ডাক দিব ম্যাডাম। ওকে ম্যাডাম। আমি আমি চলে এলাম। আমার দেখছে যাক বাবা বাছলাম। কি রাগি মেয়ে রে বাবা। ওর বাবা কত ভালো, আমাকে কত ভালোবাসতো। আর এত একটা থাক বলবো না, আপনারা যদি আবার বলে দেন। আমিও মনোযোগ দিয়ে কাজ করছি। এদিকে আরহা একের পর এক ফোন দিয়ে যাচ্ছে। ফোন ভাইবসিন থাকার কারণে টের পায়নি। এদিকে খুব ক্ষুধাও লাগছে, লাঞ্চের টাইমও হয়ে গেছে, তাই লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চ করে এসে ফোন হাতে নিয়ে দেখি আরহা অনেকগুলো কল দিচ্ছে, তাই ফোন বেক করলাম। তারপর আরোহার সাথে কিছুক্ষণ কথা বলে আবার কাজ করতে শুরু করলাম। বাড়িতে আরোহার সাথে কখনো দুষ্টুমি, কখনো রাগারাগি, আর অফিসে ম্যাডামের পেরা কোনো না কোনো ছল বের করে আমাকে বকবে। এভাবেই চলে গেল অনেকদিন। একদিন কাজ করছিলাম, এমন সময় ম্যাডাম। কি করছেন? সামনে তাকিয়ে দেখি ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি কখন এলেন? আমি ওয়ালাইকুম আসসালাম। একটু আগে ম্যাডাম। ম্যাডাম কিছু বলবেন? আমি হুম্মন চলো ম্যাডাম। কোথায় ম্যাডাম? আমি মিস্টার আসিফ, আপনি বসো না। আমি ম্যাডাম। সরি ম্যাডাম। আমি হুম্মম ম্যাডাম। তারপর বসে আছি গাড়িতে, ম্যাডাম দাঁড় করছে। কিছুক্ষণ পর একটা শপিং এনে থামালো। বুঝলাম তিনি কিছু কেনাকাটা করবেন, তাই আমিও কিছু বললাম না। দুজন ভেতরে ঢুকলা। ম্যাডাম ঘুরে ঘুরে দেখছে আর কিনছে, আর আমি তার পিছে পিছে যাচ্ছি। হঠাৎ ম্যাডাম আমার হাত ধরলো। আমি কিছু বিরকত বোধ করলাম, তাও কিছু বললাম না। দুজন ঘুরছি, ম্যাডাম আমার হাত ধরে রেখেছে। হঠাৎ চোখ গেল। হঠাৎ ম্যাডাম আমার হাত ধরলো। আমি কিছুটা বিরক্ত বোধ করলাম, তাও কিছু বললাম না। হাজার হলেও উনি আমার অফিসের বস, যদি কিছু বলি চাকরি থাকবে না। দুজন ঘুরছি, ম্যাডাম আমার হাত ধরে রেখেছে। হঠাৎ চোখ গেল। আমি তো অবাক, কারণ সামনে আরহা আমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে আছে। আর একটু হলেই কেঁদে দিত। আরহা দৌড়ে চলে গেল। আমি একজাটক্কা ম্যাডামের হাত থেকে আমার সরিয়ে আরোহার পিছনে ছুটলাম। পিছন থেকে ম্যাডাম অনেক ডেকেছিল, কিন্তু আমি সাড়া দেয়নি। নিচে এসে দেখি আরহা নেয়। আমি ভাবতে থাকলাম কিছুক্ষণের কাহিনী। আমি অন্য মেয়ের হাত ধরছি বলে আরোহার সহ্য হয় না কেন? অন্য মেয়ের সাথে ঘুরতে আসছে বলে কাঁদো কাঁদো মুখ করে চলে গেল কেন? কেনই বা অন্য মেয়ের সাথে দেখতে পারে না? তবে কি আরহাও আমাকে ভালোবাসে? আমিও চলে এলাম বাসায়। বাসায় এসে ভিতরে গিয়ে আমি সরাসরি রুমে চলে গেলাম। কিন্তু রুমে গিয়ে দেখি আরহা রুমে নেই। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে কি আরহা বাসায় আসেনি? তাহলে ও গেল কই? আমি আর কিছু ভাবতে পারছি না। মাথাটা খুব ব্যথা করছে। না বসে থাকলে চলবে না। আমি মোবাইল বের করে আরহাকে ফোন করলাম, কিন্তু নাম্বার বন্ধ বলছিল। আমি কয়েকবার ফোন করলাম, কিন্তু সেই একই কথা। এই মুহূর্তে আপনি যেই নাম্বারটিতে ডায়াল করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। দয়া করে আবার কিছুক্ষণ পর ডায়াল করুন। বেশ কয়েকবার ফোন করার পর এবার আমার টেনশন বেড়েই চলল। না, আমাকে আর বসে থাকলে চলবে না, এখনই বের হতে হবে। বলেই আমি রুম থেকে বাহির হচ্ছি, আর ভাবছি মোবাইল বন্ধ বলছে কেন। ও তো তখন বাসার দিকেই এলো। আচ্ছা, আমি বা আরহাকে নিয়ে এত কথা ভাবছি কেন? ও যেখানে ইচ্ছে সেখানে থাকুক, তাতে আমার কি? কিন্তু এখন আমার আগে জানতে হবে ও কোথায় আছে। এসব কথা ভাবতে ভাবতে আমি দরজার কাছে আসলাম, তখনই পিছন শব্দ শুনতে পেলাম। তাই আমি পিছনে তাকালাম। তাকিয়ে দেখি আরহা ওয়াশরুম থেকে বের হলো। তার মানে ও এত সময় অব্দি ওয়াশরুমে ছিল। আর আমি কিনা চিন্তায় মরছি, কোথায় না কোথায় আছে।
আরহাকে দেখে আমার মাথা ব্যথা ও টেনশন নিমিষে যেন শেষ হয়ে গেল। আমি আরোহার কাছে গিয়ে দেখি ওর চোখ ফোলা ফোলা আর লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে। কিন্তু কেন ও কান্না করলো? তোমার চোখ ফোলা কেন? তোমার কিছু হয়েছে? তুমি এভাবে চলে এলে কেন? আমার একটু খারাপ লাগছিল তাই চলে এলাম। তা আপনি কখন এলেন? আরহা, আপনি আপনি কাকে বলছো? আমি কেন আপনাকে? আরহা, তাহলে এতদিন তুমি করে বললে কেন? আমি এতদিন ভুলছিলাম, কিন্তু এখন আর ভুল করব না। আরহা, এই বলে আরহা চলে যাচ্ছিল। আমি ওর হাতটা হেঁচড়ে টান দেওয়াতেও তাল সামলাতে না পেরে আমার ওপরে এসে পড়ে। দুজনেই খাটের ওপরে এসে পড়ি। ওর ঠোঁটে আমার ঠোঁট লেগে যায়, দুজনেই নিঃশব্দ হয়ে যায়। গরম গরম নিঃশ্বাস বের হচ্ছে। চোখগুলো বড় বড় করে আমার দিকে চেয়ে আছে। আমি তো অবাক, জীবনে প্রথম কোনো মেয়ের ঠোঁট স্পর্শ করলাম। এটার বিষয়ে আমার তেমন ধারণা নেই, তাই আর বেশি টিপস দিলাম না। হঠাৎ কি মনে করে যেন ওঠে, কান্না করতে করতে ওয়াশরুমে চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। আমি বসে বসে ভাবছি কিছুক্ষণের ঘটে যাওয়া ঘটনা। আরহা কেন এমন পাগলামি করছে? ও কি বোঝে না আমি যে ওকে ভালোবাসি? বোঝে না আমার চোখের ভাষা? তাহলে কেন এমন করছে? কেন করছে এমন পাগলামিগুলো? এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। হঠাৎ আরহা ওয়াশরুম থেকে বের হয়ে কোথায় যেন গেল। কিছু একটা বলতে গিয়েও বললাম না। ওর চোখের দিকে তাকাতে কেমন যেন লজ্জা লাগছে। জানি না কেন এমন হচ্ছে। হয়তো কিছুক্ষণে ঘটে যাওয়া ঘটনার জন্য। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নাই। ঘুম ভাঙলো কিছু একটা শব্দে। শব্দটা আসছে ডাইনিং রুম থেকে। উঠে যেয়ে দেখি আমি অবাক, কারণ আরহা বাইরের থেকে খাবার নিয়ে এসেছে। আমি ওর কাছে গিয়ে, তুমি বাইরের থেকে খাবার আনতে গেলে কেন? ঘরেই তো খাবার আছে। আরহা, কি হলো? কথা বলছো না কেন? আর কত খাবো আপনারটা? সেই যখন থেকে এসেছি সেই তখন থেকেই আপনারটা খাচ্ছি। আর না। আরহা, আপনি আবারও আপনি। প্লিজ আরহা, আপনি বলাটা বন্ধ কর। আর নিতে পারছি না। প্লিজ প্লিজ আরহা। আর তোমাকে কোনোদিন আমি এই খাওয়ার খোঁটা দিয়েছি বলো? তাহলে কেন এমন করছো? আপনার টাকায় থাকছি, খাচ্ছি। আর না, আর আপনার টাকা চলবো না। এই বলে আরহা চলে গেল। আমি চেয়ারে বসে পড়লাম। আর পারছি না ভাবতে। হে আল্লাহ, তুমি বলো কেন এমন হচ্ছে আমার সাথে? খুব ভালোই তো চলছিল দিনগুলো। কি এমন করেছিলাম আমি যে আমার সাথে এমন হচ্ছে? রাত অনেক হয়েছে, চলে এলাম রুমে। এসে দেখি লাইট জ্বালানো। আরহা শুয়ে আছে রোজকার মতো, আজও মাঝখানে একটা কোলবালিশ। আমিও শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো। উঠে দেখি পাশে আরহা নাই। 8টা 29 বাজে। অফিসে সময় হয়ে যাচ্ছে। আজ আরহা ডাক দেয়নি। রাতের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে যাচ্ছিলাম। টেবিলের উপরে দেখি সবকিছু রেডি, তার মানে আরহা রান্না করে দিয়ে গেছে। যেয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আরহা খায়নি। আমিও অল্প খেয়ে চলে এলাম অফিসে। এভাবেই যাচ্ছে দিনগুলো। আরহা আগের মতো কথা বলে না প্রয়োজন ছাড়া। আমার খাবার খায় না, বাইরে থেকে খেয়ে আসে। কিছু বললে উত্তর দেয় না, আমাকে ইগনোর করে। আর এদিকে অফিসে ম্যাডামের পেরা। জানি না এভাবে আর কতদিন চলবে। অফিসে বসে কাজ করছিলাম, আজ হঠাৎ ম্যাডাম। আসিফ, চলো। ম্যাডাম, কোথায় ম্যাডাম? আরে চলো না। এই বলে হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে। ওঠো গাড়িতে। ম্যাডাম, কোথায় যাবেন ম্যাডাম? আরে উঠতে বলেছি, ওঠো তো ম্যাডাম। আমি আর কিছু না বলে উঠে পড়লাম। ম্যাডাম ড্রাইভ করছে, আমি বসে আছি। হঠাৎ কিছু দূর যাওয়ার পর ব্যাক করলেন। ম্যাডাম, এখানে কোথায় নিয়ে এলে? ম্যাডাম হাত দিয়ে ইশারা করে দেখালো। দেখে আর বোঝার বাকি রইল না যে ম্যাডাম ফুসকা খেতে এসেছে। সাথে আমাকে নিয়ে আসার কি দরকার ছিল? আর মেয়েরা এত ফুসকা খেতে কেন ভালোবাসে? আপনারা জানলে প্লিজ বলবেন। এই মামা 2 প্লেট না থাক 1 প্লেট ফুসকা দেন।
ঝাল একটু বেশি দিবেন ম্যাডাম। আমি ম্যাডামের পাশে দাঁড়িয়ে, আল্লাহ জানে এর থেকে কোনোদিন মুক্তি পাবো। এই নাও, আমার দিকে ফুসকার প্লেট এগিয়ে দিয়ে ম্যাডাম। ম্যাডাম আপনি খাবেন না, আমি। আজ তুমি আমাকে খাওয়াই দিবে, আমি তোমাকে। ম্যাডাম। কি? আমি? কি না বলো জি ম্যাডাম। আমি চারপাশটা একটু ভালোভাবে দেখে নিলাম। দেখি যারা জোড়ায় জোড়ায় এসেছে তারা একে অপরকে খাওয়াই দিতেছে, কি আর করবো, আমিও শুরু করলাম। এই আপনারা আবার অন্য কিছু ভাইবেন না, মানে ওনারই খাওয়াই দিতেছি। আমি ম্যাডামেরই খাওয়াই দিতেছি, এবার ম্যাডাম আমারই খাওয়াই দিবে। আমি হা করছি, এমন সময় আমার চোখ গেল সামনের এক রিস্কায়। আমি তো অবাক, কারণ সামনে আরহা আমার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আরোহার চোখের পানি টলমল টলমল করছে, এই বুঝি ছেড়ে দিবে কাল বৈশাখী ঝড়। কিন্তু কেন আরহা আমাকে অন্য মেয়েকে আমার সাথে দেখতে পারে না? কেন ওর চোখে পানি এমন টলমল টলমল করে? এই কথাটা আজও রহস্য থেকে গেল। এসব ভাবতে ভাবতে হঠাৎ হাত থেকে ফুসকার প্যারেটটা পড়ে গেল। ম্যাডাম আমার দিকে চেয়ে আছে আর আমি চেয়ে আছি আরোহার দিকে। আরহা রিস্কা নিয়ে চলে গেল। জানি না কেন এমন হচ্ছে আমার সাথে। যখনই ম্যাডামের সাথে কোথাও বের হয় তখনই কোথাও না কোথাও বিপদ হবেই। জানি না বাসায় গিয়ে আজ কি দৃশ্য দেখতে হয়। হঠাৎ ম্যাডামের কথায় গোড় কাটল। এই নাও, আমার দিকে ফুসকার প্যারেট এগিয়ে দিয়ে। আল্লাহ কেমন বিপদে ফেললে। এদিকে আমার যায় যায় অবস্থা, আর এই মেয়ে ফুসকা নিয়ে মরছে। কি আর করার, খাওয়াই দিতে হলো। তারপর দুজনে ফুসকা খেয়ে চলে এলাম। আমি বাসায় আসতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম আসতে দেয়নি। তার বায়না সারা বিকেল তার সাথে কাটাতে হবে। কি আর করার, সারা বিকেল দুজনে ঘুরলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরে দরকার। ম্যাডাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরে যাক। আমি। হুম্মন চলো ম্যাডাম। চলো মানে? আপনি কোথায় যাবেন? আমি। কেন তোমার বাসায়? মুচকি মুচকি হেসে ম্যাডাম। মানে? আমার বাসায় মানে? ভেবেছে কাকে আমি? এই এত মানে মানে কর না তো। চলো, তোমার বাসায় ড্রপ করে দিয়ে বাসায় যেতে হবে ওর গাড়িতে ম্যাডাম। না মানে ম্যাডাম, আমাকে থামিয়ে দিয়ে। কি কোনো সমস্যা? একটু চেঁচিয়ে বলল। না না, কোনো সমস্যা নাই, চলেন। আমি। হুম্মন চলো। দুজনে গাড়িতে বসে আছি নিঃশব্দ হয়ে, কারো মুখে কোনো কথা নাই। ম্যাডাম ড্রাইভ করছে আর আমি ভাবছি আমাদের যদি আরহা আবার একসাথে দেখে না, জানি কি ঘটে। কি ভাবছো আসিফ? হঠাৎ ম্যাডামের কথায় গোড় কাটল। কই কিছু না, আমি। হুম। তারপর দু একটা কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ম্যাডাম আমায় নামিয়ে দিয়ে গেল, কিন্তু আমি ভয় হচ্ছে যদি আরহা আবার আমাদের একসাথে দেখে। আমি বেলকুনির দিকে তাকায়, দেখি আরহা আছে নাকি। না, আরহা নেই, যাক এবারেরটা বাঁচা গেল। কিন্তু বিকেলেরটা ভাবতেই গা শিউরে ওঠে, না জানি রুমে গিয়ে কি ঘটে। এসব ভাবতে ভাবতে রুমের কাছে চলে আসছি। কলিং বেল সেই কখন থেকে বাজাচ্ছি, কিন্তু খোলার নামই নাই। ভিতরে কেউ আছে কি না কে জানে। আমার কাছে একটা চাবি ছিল, সেটা দিয়ে খুলে ভিতরে গেলাম। চারপাশে চোখ বোলাচ্ছি কোথাও আরহা আছে কিনা, কিন্তু না, আরহা নেই। তাই সোজা বেডরুমে চলে আসলাম। রুমের ঢুকে দেখি আরহা শুয়ে আছে, কিন্তু এই অসময়ে শুয়ে আছে। কিছু হয়েছে নাকি তাই আরহাকে ডাকলাম, কোনো সাড়া শব্দ নাই। একটু নড়ে চড়ে উঠল। আমিও আর না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি এখনো শুয়ে আছে আরহা। আমি আর কিছু না বলে চলে গেলাম খাওয়ার টেবিলে। সবকিছু রেডি করা। তারপর খাওয়া করে চলে এলাম রুমে, আর একটা প্যারেটে করে আরোহার জন্য খাবার আনলাম। জানি মেয়েটা খায়নি। আরহাই আরহা, আরহা ওঠো, খাবার খেয়ে নাও। কিন্তু কোনো সাড়া শব্দ নাই। শুয়ে শুয়ে ভাবছি আরোহার পাগলামিগুলো কেন এমন করছে। কেন এমন পাগলামিগুলো করছে? ও তো জানে যে আমি আসছি। সারাদিন টায়ার্ড থাকার কারণে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো মাঝরাতে কারো গঙ্গরানির শব্দে। লাইট জ্বালিয়ে দেখি আরহা। কপালে হাত দিয়ে দেখি জোরে গা পুড়ে যাচ্ছে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। এত রাতে ডাক্তার কোথায় পাবো? টেবিলের ওপর চেয়ে দেখি খাবার খায়নি।
তাই তাড়াতাড়ি খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিলাম। আমার কাছে ঔষধ আনা ছিল, মাথায় জলপট্টি দিতেছি, জানি না কাজ হচ্ছে কিনা। ঠান্ডায় কাঁপছে আর কাঁথা চাইছে। কাঁথা গাদিয়ে দিচ্ছি কিন্তু তবুও কাঁপানি থামছে না। না, এভাবে থাকলে চলবে না, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আর কিছু না ভেবে কাঁথার ভিতরে ঢুকে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরলাম, যদি কাঁপানিটা থামে। কিছুক্ষণ পরে অনুভব করলাম কাঁপানিটা থেমেছে, কিন্তু জ্বর কমার নামই নেয়। কাঁপানি থামার কারণে সরে যেতে ধরছিলাম, কিন্তু না, আবার শিহরিত হয়ে উঠল। তাই বুকে মাঝে ধরে রেখেছি। পাগলিটা বুকের মাঝে ঘুমাচ্ছে, সারা গা জ্বরে পড়ে যাচ্ছে। ঘুম তো আসছে না, তার নিঃশ্বাসের শব্দে যে মাতাল হয়ে যাচ্ছি। ঘুম আসবে কিভাবে সে কি জানে না? তার এত কাছে থেকে যদি তাকে কাছে না পাই তবে মরে যাব আমি। সে কি এটাও জানে না যে সে আমাকে পাগল করে দিচ্ছে? এটাও কি জানে না তার ভালোবাসাটা খুব দরকার আমার? নাকি সব জেনে অভিনয় করে যাচ্ছে, সবকিছুকে অবহেলার কাতারে ফেলে দিয়ে নিজে ভালো থাকতে চাইছে? এত কিছু বুঝি না আমি, সব কেমন জানি গুলিয়ে যায়। ভালোবাসার সমীকরণ করা যায় না, কোনো না কোনো জায়গাতে ভুল হবেই। কি দরকার তাহলে দূরে থেকে? কাছে এসেই বা কি হবে? এতদিন পর, এত কিছুর পরও যদি সে না চায় আমাকে, তাহলে আমিই বা কেন বসে আছি তার মুখ চেয়ে? হয়তো ভালোবাসি তাই। এই জটিল ভালোবাসায় নিজেও ক্লান্ত হয়ে গেছি, এবার তাকে চাই, সত্যিই চাই। তাকে না পেলে যে হার্টবিট থেমে যাবে। তখন তার সাথে কে থাকবে? আড়াল থেকেই বা নজর কে রাখবে? চোখাচোখি হলে ভয় চোখই বা কে নামিয়ে নিবে? কেই বা ভুল করে তার গাল টেনে দিবে? মেয়েটাকে ছাড়তে ইচ্ছে করে না। তার হাসিটা আমি খুব কমই দেখেছি, তবে সে হাসলে ভালো লাগে। ইচ্ছা আছে যেদিন পূর্ণ একটা চাঁদ আকাশে দেখবো সেদিন তাকে নিয়ে ছাদে যাব, তারপর হাসতে বলবো। মনে হয় সেদিনও তাকেই সুন্দর লাগবে। সবকিছুই আমার মন গড়া কথা, নিজেরই মনে হয় এমন হবে। না, এভাবে থাকলে চলবে না, তাহলে সারা রাত ঘুমোতে পারবো না। তাকে ছাড়া দরকার যে, ওকে ছেড়ে দিলাম আবার ঠান্ডায় শিহরিত হয়ে উঠলো, তাই একটু শক্ত করে ধরে আবার নিস্তেজ হয়ে শুয়ে আছি। এমন একটা রাতে অন্য কেউ হলে হয়তো সুযোগ নিত। সবাই জানে আমি তার স্বামী, কিন্তু কেউ জানে না যে আমাদের বিয়ে হয়নি। এটা শুধু নিত্যন্তই অভিনয়, শুধু এই বাসাটা পাওয়ার জন্য। না জানি কোন দিন সবাই জেনে যায় কি বা হবে, সেদিন তার ঠিক আমার জানা নেই। তবে একটা জিনিস আমার মাথায় কাজ করছে না, সে কিভাবে জানলো যে আমি ব্যাচেলার? সেদিন আমি বাসা খুঁজছিলাম না, আজও এই সূত্র ঠিক মিলছে না। পৃথিবীর সবচেয়ে বড় মনে হচ্ছে বিশ্বাস, যা এই মেয়েটার মাঝে আছে, তা না হলে কেউ এরকম একটা ব্যাচেলার ছেলের সাথে থাকতে পারতো, এক ফ্ল্যাটে, এক রুমে, এবং কি এক বিছানায়। আমিও চাইলে যা ইচ্ছা করতে পারি, যে কেউই পারতো। হয়তো আমার জায়গায় অন্য কেউ হলে করতো, কিন্তু সে জানে না আমি তাকে ভালোবাসি। আমি তার দেহ চাই না, আমি চাই তার মন। আর দেখুন, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এমন নিশ্চিন্ত মেয়েটা যখন বাবা মায়ের কাছে আর তার স্বামীর কাছে থাকে তখনই থাকে। কিন্তু সে তো মানে না আমাকে, তবে কেন? এর উত্তর জানা নেই আমার। মাঝে মাঝে মনে হয় সে আমাকে ভালোবাসে, আবার তার কথাবার্তা আর চালচলনে মনে হয় মোটেও ভালোবাসে না আমাকে। এমনই দ্বিধাদ্বন্দ্বযুক্ত জীবনযাপন করতে হবে কতদিন তা ঠিক আমার জানা নেই। তবে যতদিন আমার পাশে আছে, আমার চোখের ভাষা বা আকার ইঙ্গিতে বোঝাবো। যদি সে না বুঝে আমি তাকে কতটা ভালোবাসি, যদি সে বুঝতে না পারে, তাহলে তাকে দোষ দিব না, আমি নিজেই তো ব্যর্থ। এত ভালোবেসেও বুঝাতে পারলাম না, এমনই ভেবে নিব। মেয়েটার নাকে নাক দিয়ে একটা আলতো করে ঘষা দিলাম। চুলগুলো মুখের ওপর ছিল এতক্ষণ। সব সরিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। মেয়েটা শাড়ি পরে আছে, আমি লুঙ্গি। আল্লাহ মান সম্মান রাখো। ঘুমানোর দোয়া পরে চোখ বন্ধ করলাম। কেমন জানি লাগছিল সবকিছু। জোর করেই ঘুমালাম, জেগে থাকলেই সব উল্টাপাল্টা চিন্তা ঘুরবে মাথায়। সকালে ঘুম ভাঙতে চোখে পড়লো আর আমার দিকে মায়াহীন চোখে তাকিয়ে আছে। আমার চোখ খোলা দেখে কিছুটা ঘাবড়ে গেছে, সাথে লজ্জাটা ফ্রি। আমি তার কপালে হাত দিলাম, এখনো সারা শরীর জ্বরে ভরা। তার ঘাবড়ে যাওয়াটা দূর করার জন্য বললাম, আসলে সরি, জড়িয়ে ধরার জন্য। তবে এই জড়িয়ে ধরার পিছনে একটা কারণ আছে, সেটা হলো কাল রাতে তোমার প্রচন্ড জ্বর এসেছিল, সাথে ঠান্ডায় কাঁপানি।
জলপট্টি দিছিলাম, জ্বর কিছুটা কমলেও কাঁপানিটা কমছিল না, বারবার কাঁথা চাচ্ছিলে। কাঁথা দিছিলাম তবুও কাঁপানি থামছিল না, তাই আর কিছু না ভেবে, যাও ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা রেডি করতে গেলাম। তোমার জ্বর এখনো কমেনি, ডাক্তারের কাছে যেতে হবে। আরহা উঠতে গিয়ে উঠতে পারছে না জ্বরে, তার মাথা ভারী হয়ে আছে, মনে হয় মাথা তুলতে পারছে না। বেহায়া আমি তাকে কোলে তুলে নিলাম। মেয়েটা পুরো শরীরটা ছেড়ে দিয়েছে আমার ওপর। তাকে নিয়ে বাথরুমে ঢুকলাম। ও কি ভারী রে বাবা, মুখটা কি একটা, মনে হয় একটা 2 মণ ওজনের আদার বস্তা। সারাদিন মনে হয় খালি খায় আর খাই। এগিয়ে আমি যে তাকে মুখটা কি বললাম সেটা কি শুনে ফেললো নাকি আমার দিকে রাগি লুক নিয়ে চেয়ে আছে, মনে হয় চোখ দিয়ে খেয়ে ফেলবে। আপনারা আবার অন্য কিছু ভাবিয়েন না, এটা শুধু কথার কথা, চোখ দিয়ে আবার খাওয়া যায় নাকি? তার রাগি লুকটা না দেখার জন্য ব্রাশটা এগিয়ে দিলাম। তারপর ব্রাশ করতে বললাম। জানি না এটাও পারবে কিনা। সে নিজে থেকে ব্রাশটাও করলো না, আমাকেই করিয়ে দিতে হলো। তার মাথা ভারী দেখে হালকা পানি দিলাম মাথায়। এত শক্ত মেয়েটাও এই জ্বরে নেতিয়ে গেছে হয়তো। মেয়েটাকে আবার কোলে করে বিছানায় এনে আটশোয়া করে পিঠের নিচে বালিশ দিয়ে দিলাম। তারপর আমি রান্নাঘরে গেলাম রান্না করতে। তেমন একটা পারি না, তবে যেতটুকু সাধ্য ততটুকু করেছি। তারপর নাস্তা এনে খাইয়ে দিয়ে ওষুধ খেতে বললাম। আমার কাছে আগে ওষুধ আনা ছিল। সে ওষুধটা খেতে চাচ্ছিল না, ওষুধ বের করে অনেকটা জোর করেই খাইয়ে দিলাম। সে ছোট বাচ্চাদের মতো নড়াচড়া করতে লাগলো। হাসি পেল আমার, কিন্তু সে একটু পরেই শান্ত হলো। তার চোখে পানি টলমল করতেছে। তাকে এভাবে দেখে আমার চোখেও পানি জমে গেছে। তাকে ছেড়ে ঝটপট ওখান থেকে চলে আসলাম। আমি তাকে ভালোবাসি, তার চোখে পানি দেখা আমার পক্ষে সম্ভব না। আর একটুখানে থাকলেই হয়তো বৃষ্টির পানির মতো অঝর ধারায় নোনা জল গড়িয়ে পড়তো। বাইরে থেকে হালকা কিছু খেয়ে আর একটু ঘোরাঘুরি করে চলে এলাম বাসায়। রুমে ঢুকে দেখি মেয়েটা আছোয়া হয়েই বসে আছে। তার চোখে পানি। আমাকে দেখে চোখ মুছে নিল। আমিও কিছু না দেখার ভান করলাম। তাকে কিছু বলতে গিয়েও বললাম না, সোজা চলে গেলাম ফ্রেশ হতে। আবার ওনাকে ডাক্তারের কাছে নিতে হবে, এভাবে থাকলে চলবে না। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে যেতে হবে। আমি এত অল্প অসুখে ডাক্তারের কাছে যাওয়া। অল্প? আমি অল্পই তো। আর সেজন্যই তো নিজে থেকে খেতে পারছেন না। না পারছো চলতে, সেজন্য তো আমাকেই সব করে দিতে হলো। আমি নীরব, আর কোনো কথা বলছে না। বসে আছি রিস্কাতে, দুজনে খুব কাছাকাছি। এই প্রথম কোনো মেয়ের সাথে এক রিস্কায় পাশাপাশি বসে কোথাও যাচ্ছি। কিন্তু এখানে ঘটলো আরে অঘটন হঠাৎ। দুজনে নীরব হয়ে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনারে চেয়ে দেখি ম্যাডাম। ও আল্লাহ, এই আপদটার থেকে কোন দিন মুক্তি পামু কইয়া দাও। এদিকে আরহা আমার দিকে রাগি লুক নিয়ে তাকায় আছে। মনে হচ্ছে এখানে না থাকলে হয়তো ফোনটা নিয়ে ভেঙে ফেলতো। আমি একটা জিনিস আজও বুঝি না, আরহা আমাকে ভালোই বাসে না, কিন্তু অন্য মেয়েকে আমার সাথে দেখলে বা কথা বলতে দেখলে তার কেন জ্বলে? নাকি সে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না? আল্লাহ জানে এই মেয়ের মতিগতি কি। এই মামা, আপনার যে ফোনটা বাজতেছে, ফোনটা ধরেন। রিস্কাওয়ালা। এতক্ষণ ভাবনার জগতে ছিলাম, রিস্কাওয়ালা মামার কথায় ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। না, সত্যি তো ফোনটা বাজতেছে, ফোনটা ধরা দরকার। আজ যে অফিসে গেলাম না, সেটা তো ম্যাডামকে বলা হলো না। আসসালামু ওয়ালাইকুম ম্যাডাম। আমি ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন কোথায় ম্যাডাম? জি, আমি তো এখন বাসায়। আমি তুমি এখনই আমার সাথে দেখা করো প্লিজ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ম্যাডাম, আচ্ছা কোথায় আসতে হবে বলেন? আমি কিছুক্ষণ পর দেখা করছি। আমি এই ঠিকানায় চলে এসো ম্যাডাম। ওকে ম্যাডাম। আমি হুম্মমেই বলে ম্যাডাম ফোনটা কেটে দিল। পাশে চেয়ে দেখি আরহা অন্যদিক চেয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ।
তার এই রাগীহীন মুখটা দেখতে খুব বেশ লাগছে, তবুও রাগিনী হওয়ার কারণটা কিন্তু এত অজানা নয়। আমি ঠিকই বুঝতে পারছি তার রাগের কারণটা হচ্ছে ম্যাডাম। সে যখনই ম্যাডামের পাশে দেখেছে সেদিনই বাড়িতে ঝড় বয়ে নিয়ে গেছে। কিন্তু ম্যাডামের সাথে কথা বললে তার কেন জ্বলে? সে তো আমাকে ভালোবাসেই না, তার কেন জ্বলবে? নাকি ভালোবাসে সেটা প্রকাশ করে না? হঠাৎ এই মামা ঝড়ে চালান না কেন? গরুর গাড়িতে মতো কেন চালাচ্ছেন? কথাটা একটু জোরেই বলেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমার ওপর রাগটা ছাড়তে না পারায় সেই রাগটা রিস্কাওয়ালা মামার ওপর কিছুটা ছাড়ছে। কিন্তু রিস্কা তার আপন গতিতে চলছে। রিস্কাওয়ালা মামা কিছু বলতে চাচ্ছিল, আমি তাকে চোখের ইশারায় না করলাম। কিছুক্ষণ পর চলে এলাম ডাক্তারের কাছে। বসে আছি ডাক্তারের চেম্বারে। ওনাকে পরীক্ষা নিরীক্ষা করছেন। কিছুক্ষণ পর, পেশেন্ট আপনার কি হয় ডাক্তার? এখন আমি কি বলবো ভেবে পাচ্ছি না। হঠাৎ এমন প্রশ্নে কিছুটা বিব্রত বোধ করছে। আরোহার দিকে চেয়ে দেখি আমার দিকে মায়াহীন নয়নে চেয়ে আছে। তাই আমি বলে উঠালাম, ওয়াইফ। উনি আমার ওয়াইফ, আমি ওর হাজবেন্ড। আমি আরোহার দিকে চেয়ে দেখি এখনো আমার দিকে মায়াহীন দৃষ্টিতে চেয়ে আছে। হয়তো ভাবতে পারিনি আমি তাকে এই বলে সম্বোধন করব। দেখুন মিস্টার, আপনার ওয়াইফ বেশি পানিতে ভিজার কারণে এমন হয়েছে। কিন্তু ও পানিতে কখন ভিজলো আর কতদিন ধরে বৃষ্টির কোনো ছিটে ফোঁটা নেয়? আর উনি বলে কিনা বেশি ভেজার কারণে এমন হয়েছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর উনি বেশি টেনশন করেন। ওনাকে বেশি টেনশন করতে না বলবেন কেমন ডাক্তার? মম। তারপর চলে এলাম বাইরে। দুজনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রিস্কা অপেক্ষায়। হঠাৎ দেখি একটি গাড়ি আমাদের দিকে আসে। গাড়িটা খুব চেনা চেনা লাগছে। কাছে আসতেই আর চিনতে বেশি সময় লাগেনি, এটা যে ম্যাডামের গাড়ি। সোজা আমাদের সামনে এসে থামালো ম্যাডাম গাড়ি থেকে নেমে। আরে তুমি এখানে? তুমি না বললে তুমি বাসায়। আর তোমার পাশে উনি কে? ম্যাডাম, আমি আপনাকে পরে বলছি। আগে আপনি কি জরুরি কথা আছে বলেন। হুমম হুমম বলছি। গাড়িতে ওর দুজনে। আরোহার দিকে চেয়ে দেখি আমার দিকে রাগিলুক করে আছে। আমি তাকে চোখ দিয়ে ইশারা করে বললাম গাড়িতে উঠতে। আরহা উঠল। কিছুক্ষণ পর চলে এলাম একটা নির্জন জায়গায়। তারপর তিনজন একটা বেঞ্চে বসলাম। তা বলেন কি আপনার জরুরি কথা? যা বলার জন্য এখানে আসা। আমি আসিফ বাবা আমার বিয়ে দিবে ঠিক করেছে। কাল আমায় ছেলে পক্ষ দেখতে আসবে। কিন্তু আমি এখন বিয়ের পিঁড়িতে বসতে পারবো না। প্লিজ আসিফ তুমি কিছু করো। ম্যাডাম, এই মাইয়ের কয় কি আমি কিছু করবো মানে? উনি বিয়ে করবে না এটা উনি ওনার বাবাকে বলবে, এখানে আমি কি করব? পাশে চেয়ে দেখি আরহা আমার দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে। এ আল্লাহ, আমায় কোন মুসিবতে ফেললাম মনে মনে। আপনি এখন বিয়েতে বসতে চাচ্ছেন না কেন? আসলে আমি একজনকে ভালোবাসি। সেও আমাকে ভালোবাসে, কিন্তু সমস্যাটা হলো ও একটু ভীত। আমি ওকে অনেকবার বলেছি বাবার কাছে আমাদের সম্পর্কটা বলতে, কিন্তু ও কিছুতেই বাবার সামনে গিয়ে কথাটা বলতে পারছে না, এমনকি ওর ফ্যামিলিকেও বলতে পারছে না। এখন তুমি পারো বাবাকে বলতে। তুমি বাবাকে বুঝিয়ে বললে বাবা ঠিক মেনে নিবে। প্লিজ আসিফ তুমি পারো এর সমাধান করতে। ম্যাডাম। পাশে চেয়ে দেখি আরোহার ঠোঁটের কোণে একচুয়ালি হাসি। কিন্তু কিছুক্ষণ আগে উনি রাগিলুক নিয়েছিল, আর এখন ম্যাডামের কথা শুনে আনি না। এই মেয়ের মতিগতি কি কিছুক্ষণ আগে ছিল মেঘে ভরা আর রহনদেহী রৌদ্রে ভরা। মম। সমাধান তো করতে হই, তার আগে আপনার ভীতু বফকে দেখতে হবে না। এই বলে হেসে উঠলাম, সাথে ওনারা দুজনেও। এই প্রথম আমি আরোহার মুখে হাসি দেখলাম। এত সুন্দর কারো হাসি হয় তা ঠিক আমার জানা ছিল না। আমি আবার তার প্রেমে পড়লাম, তবে সেটার একটা কারণ আছে, সেটা হলো তার হাসি। ইচ্ছে হচ্ছে সারা জীবন তার এই হাসি দেখি, কিন্তু তা তো আর হয় না। শুধু হাসি দেখলেই তো আর জীবন চলবে না, জীবন চলাতে হলে খাওয়ারও প্রয়োজন। যা এখন আমার খুব প্রয়োজন। আসলে সকালে তো দেখলেনি অল্প কিছু নাস্তা করছি। খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ম্যাডাম আমার মাথায় একটা ঠোকা দিয়ে একটু দূরে গেল ওনার ভীতু ববকে ফোন দিতে। কিছুক্ষণ পর হুম্মম উনি আসছেন। কিছুক্ষণ পর এখন আসিফ বল উনি আরহাকে উদ্দেশ্য করে, কে? ম্যাডাম।
হুম্মম বলছি বলছি তার আগে কিছু খাওয়া দরকার। খিদেই আমার পেট চোট করছে। সবাই একসাথে, আমি। হম্মম চলো, আমার খিদে লাগছে। সামনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া হবে, কাহিনী শোনা হবে, ম্যাডাম। তারপর চলে এলাম একটা রেস্টুরেন্টে। ম্যাডাম খাবার অর্ডার দিল। তারপর খাওয়া দাওয়া করে বাইরে এলাম। তো এবার বলো উনি কে, ম্যাডাম? হুম্মম। ওর নাম হচ্ছে আরহা, তানিমা জান্নাত আরহা। ওর সাথে আমার পরিচয় হয়। আরে আজব তো, আপনারা শুনতে চান নাকি? না, আপনাদের আর শোনাবো না। যদি বেশি ইচ্ছা থাকে তাহলে গল্পটা আবার পড়েন। হুম্মম এবার শুনলেন উনি কে, আমি। হুম্মম শুনলাম, উনি তোমার বাসা পাওয়ার বউ, ম্যাডাম। বাসা পাওয়ার বউ মানে? আমি। আরে বাসা পাওয়ার বউ মানে তুমি ওর জন্যই তো বাসাটা পেয়েছো, ম্যাডাম। খালি আমি ওর জন্য বাসাটা পেয়েছি শুধু, উনিও তো আমার জন্য বাসাটা পেয়েছে। কথাটা বলে সবাই এসে ওঠালাম। আমরা তিনজন বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ ম্যাডাম বলে উঠলো, এই যে একটা ছেলে আসছে, ওটাই হলো আমার বফ। ছেলেটাকে দেখে আমার গোলগাল মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো ডান পাশ করে স্মৃতি করা। আমি আর আরহা অবাক চোখে একবার ম্যাডামের দিকে আর একবার ছেলেটার দিকে তাকাচ্ছি। ম্যাডাম এই ছেলেকে কি দেখে প্রেমে পড়লো তা ঠিক বুঝতে পারছি না। উনি যেই রাগী আর তার বফ কিনা বোকা। না জানি এই ছেলের কি হারডাই না করে। তবে ওনাদের লাভ স্টোরিটা রাগী জিএফ এবং বোকা বফ। ও হলো আসাদ, মানে আমার বফ, আমাদের উদ্দেশ করে। আর আসাদও হচ্ছে আসিফ, আমার ফ্রেন্ড, আর ওই মেয়েটা হচ্ছে ওর জিএফ। এই মাইয়ে কয় কি আমরা নাকি? না, আমি আরোহার দিকে তাকিয়ে দেখি আরহা আমার দিকে তাকিয়ে আছে, মুখে মৃদু হাসি, তবে এই হাসির কারণটা আজ আর অজানা নয়। তবুও এখনো আমার মনের কথাটা তাকে বলা হয়ে ওঠেনি, বা আরহাও বলেনি। হয়তো আমি বলবো ভেবে অপেক্ষায় আছে আর তার কথাটুকু জমা রেখেছে। তারপর আরহাকে রিক্সাতে চড়িয়ে দিয়ে আমি চললাম ম্যাডামের বাড়ির উদ্দেশ্য। সাথে রয়েছে ওনারা দুজনে। ম্যাডামের বাসায় যেয়ে দেখি আঙ্কেল, ম্যাডামের বাবা, সোফায় বসে খবরের কাগজ পড়ছে। আমাকে দেখে, আরে আসিফ বাবা যে, আসো বসো, তা কি মনে করে এলে? আঙ্কেল, এই তো আপনাকে দেখতে আর একটা জরুরি কথা বলতে। আমি। হুম্মমটা বলো আঙ্কেল। আসলে আঙ্কেল। তারপর পুরো ঘটনা তাকে খুলে বললাম। প্রথমে তিনি রাজি হলেন না, পরে তার মেয়ের সুখের কথা ভেবে রাজি হলেন। আসলে প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে যেন সুখে থাকুক। কিন্তু আমরা আমরা করি কি, বাবা মা মেনে নেবে না ভেবে তাদের অবাধ্যে পালিয়ে বিয়ে করি। কিন্তু আমরা এটুকু বুঝি না যে তারা কতটা কষ্ট পায় এবং সমাজের চোখে তাদের মাথা হেয় হয়ে যায়। তারা আর মাথা উঁচু করে চলতে পারে না। তাই আমাদের উচিত আমাদের কোনো সম্পর্কের সাথে জড়িয়ে গেলে আমরা নিজেরা ডিসিশন নেব না। আমরা আমাদের বাবা মাকে জানাবো, প্রথমত তারা মেনে নাও নিতে পারে, কিন্তু বুঝিয়ে বললে ঠিক হয় মেনে নেবে। তারপর আঙ্কেল ছেলেপক্ষের পরিবারের সাথে কথা বললেন, তারাও রাজি হলেন। তবে বিয়ের ডেটও ফিক্স করলেন সামনের শুক্রবার। পাঠকরা আপনারাও আসেন। আসিফ, বিয়ের সবকিছু যখন এখানেই হবে, আমি তোমাকে সবকিছু দেখাশোনার দায়িত্বটা দিতে চাই। আমি একা মানুষ, এত কিছু কিভাবে সামলাবো? আর তুমি যখন এত কিছু করেছো, তোমাকে তো আর ছাড়া যায় না, আঙ্কেল। আপনি টেনশন কইরেন না, আমি দেখে নিব সব। শুরুটা যখন আমি করেছি, এর শেষ না হওয়া অবধি আমি আছি। কথাটা বলে ম্যাডামের দিকে তাকালাম। তার মুখে হাসি, বিব্রত হয়ে আমিও হাসলাম। তাদের আজ আনন্দের দিন, তারা তো হাসবেই, কিন্তু আমি তো আজও মনের কথাটা বলতেই পারলাম না মনের মানুষকে, তবে আজ বলবো। আজ যে করেই হোক আমার মনের কথাটা তাকে বলবো। আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করলাম, মনটা কিছুটা হলেও হালকা হলো। শুক্রবার মানে আর 3 দিন কাজ শুরু করে দিতে হবে। তাদের অফিস বলে আর ছুটির কথাটা বলা লাগেনি। যতদিন বিয়ে না শেষ হচ্ছে ততদিন অফিস আমার জন্য বন্ধ। তারপর আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে ম্যাডামের কাছে আসলাম। আসিফ, আমরা তোমার কাছে চির কৃতজ্ঞতা। আরে না, এতে কৃতজ্ঞতা জানানোর কি আছে? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো নিয়ম।
তবে নিজের কাছে আজ ভালো লাগছে যে একজোড়া পবিত্র ভালোবাসার জন্য কিছু করতে পেরেছি আমি। মম। তবে আসিফা, তুমি আরহাকে তোমার মনের কথাটা বলে ফেলো। আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসার ছাপ দেখছি, ম্যাডাম। মম, আমিও তাই ভাবছি আজ আরহাকে মনের কথাটা বলে দেব। আর দেরি করতে চাচ্ছি না। তাকে ভালোবাসি, তাহলে হয়তো আর কখনোই বোঝানো হবে না। তারপর ম্যাডামের কাছে থেকে বিদায় নিয়ে বাসা থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। রাত হয়ে গেছে। তার প্রিয় বেলি ফুলের মালা আর একটা পায়েল কিনলাম। সারপ্রাইজ। এগুলো কেন কিনলাম তা হয়তো আপনারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা একটু পরেই জানতে পারবেন। রুমে ঢুকে দেখি টেবিলের ওপরে অনেক আইটেমের খাবার রাখা। বাসায় কোনো মেহমান আসবে না আসছে তা তো বুঝতে পারছি না। আর হ্যাঁ, একটু ছাদে আসবে? আমি। ছাদে কেন? আর হ্যাঁ, আরে আসেন না, একটু দরকার আছে। আমি। ঠিক আছে, আসতেছি, তুমি যাও। আর হ্যাঁ, না এখন আসবে, তাড়াতাড়ি করে, বাইরে মেঘ ডাকতেছে। বৃষ্টি আসবে মনে হয়। আমি। অনেকটা টেনে নিয়ে আসলাম। ছাদের কাছে এসে চোখ বেঁধে দিলাম। কি করছো? চুপচাপ থাক। মেয়েটাকে নিয়ে ছাদের মাঝখানে দাঁড় করালাম। ভয় লাগছে না একটু? তাকে নিয়ে কত রাত কাটালাম। একবার তো কিছু করে ফেলছিলাম। আর ও তো বুঝতেও পারেছে যে আমি তাকে ভালোবাসি। এখন আর ভয় পাওয়ার কি আছে? আমি হাঁটু মুড়ে তার সামনে বসে পড়লাম। এক হাতে বেলি ফুলের মালা আর অন্য হাতে আংটি। তাকে চোখ খুলতে বলে তার দিকে তাকালাম। সে বুঝে গেল আমি কি চাই। অনেকভাবে বুঝাইছি, সামনে দাঁড়ানোর সাহস পাইনি। আজকে বলতেই হবে, ভয় নেই কোনো, সে তো আমাকে ভালোবাসে। সব ভাবনা ভেঙে দিয়ে সে সোজা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কি হলো? এভাবে কাঁদলে তো আমার টি শার্টটি ভিজে একার হয়ে যাবে গো। আরহা মাথা উঠুয়ে আমার বুকে কটা কিলবিসি মারলো, তবে এটাতে ব্যথা পাইনি, পেয়েছি ভালোবাসা। 1000 বছর একসাথে একই সুতায় চলার শক্তি, যা এই সম্পর্কটাকে আরো মজবুত করছে। অসীম হয়ে বেঁচে থাকুক আসিফ এবং আরোহার ভালোবাসা। সমাপ্ত।